হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারক, তার স্বরূপ, কারকের শ্রেণীবিভাগ এবং কারক নির্ণয় সহজ পদ্ধতি তোমাদের সামনে আলোচনা করব। আমার এই আলোচনা কেন্দ্রিক কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসময়ে তার উত্তর দেব। আর হ্যাঁ, আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের আসা যাক আজকের বিষয় কারক, সেই কারক সম্পর্কে আলোচনায়। কারকের আলোচনায় আমরা প্রথম জেনে নেব কারক কাকে বলে। এখন কারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিভিন্ন ব্যাকরণবিদ তারা কি বলেছে সেই সম্পর্কে একটু জানি। প্রথমে আসি ব্যাকরণবিদ রামেশ্বর শ, তিনি কি বলেছেন না, ক্রিয়ার সঙ্গে বাক্যে অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। তাহলে দেখো এটা বলেছেন কি রামেশ্বর শ, রামেশ্বর শ কি বলেছেন, ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদে যে সম্পর্ক সেই সম্পর্ককে বলা হয় কারক। আচ্ছা, এরপরে আসি পরেশচন্দ্র মজুমদার, তিনি কি বলেছেন যে ক্রিয়ার সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বলেছেন কে, পরেশচন্দ্র ভট্টাচার্য। পরেশচন্দ্র ভট্টাচার্য মহাশয় তিনি বলেছেন কি, ক্রিয়ার সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। এবার এই সংজ্ঞার সূত্র ধরে আমি বিষয়টি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্রিয়ার সঙ্গে নাম পদের যে সম্পর্ক, এখন আমরা তাহলে কারক জানতে গেলে আমরা কি করব, ক্রিয়াপদ এবং সেই সঙ্গে নামপদ, এই ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক সেই সম্পর্ককে বলা হয় কারক। তাহলে কারক কাকে বলে, ক্রিয়াপদের সঙ্গে নামপদ। এখন প্রশ্ন আসতে পারে যে কাকে আমরা ক্রিয়াপদ বলবো বা কাকে নামপদ বলবো। ক্রিয়াপদ হলো যে পদের সাহায্যে কোনো কিছু কাজ করা বোঝায়, যে কোনো কাজ, সেই কাজকে বলা হবে ক্রিয়াপদ। আর নামপদ বলতে কি, যে বিশেষ্য অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া বাক্যে যে পদগুলি থাকে, যেমন বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, এই যে পদগুলি আছে এই পদগুলিকে আমরা বলছি নামপদ। অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত অন্যান্য যে পদ নামপদ, অথবা বলতে পারো ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তাহলে কারক ব্যাপারটা বুঝলে, আমি একটু
একটা বাক্য দিয়ে আমি বিষয়টা একটু সরলীকরণ করার চেষ্টা করছি। যেমন রাম বাড়ি যায়, তাহলে এখানে রাম বাড়ি যায়, এই যে যায় বললাম, এখানে ক্রিয়াপদ কোনটি? যায় ক্রিয়াপদ। রাম, তাহলে দেখো এই ক্রিয়াপদের সঙ্গে রামের একটা সম্পর্ক আছে। রাম হলো বিশেষ্য পদ। কি রাম পদ বিশেষ্য পদ? কারণ নাম দিয়ে রাম এই পদের মধ্যে নাম বোঝাচ্ছে। আবার বাড়ি, এটাও বিশেষ্য পদ, এটাও নাম বোঝাচ্ছে। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে রামের একটা সম্পর্ক আছে, আবার এই ক্রিয়াপদের সঙ্গে এই বাড়ির একটা সম্পর্ক আছে। এই যে সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হচ্ছে কারক। তাহলে কারক কাকে বলে বুঝতে পারলে তোমরা? আবার বলছি যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত নামপদে অথবা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা কারক বলছি। তাহলে কারক কাকে বলে বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়েছে? বেশ, এরপরে কারকের শ্রেণী বিভাগ। কারকের শ্রেণী বিভাগ, কারকের শ্রেণী বিভাগ, কারক হলো ছটি। কারক কটি? ছটি। এক, কর্তৃকারক। দুই, কর্মকারক। তিন, করণকারক। চার, অধিকরণ কারক। পাঁচ, অপাদান কারক। ছয়, নিমিত্ত কারক। তাহলে কারক আমরা কটা জানলাম? এক, কর্তৃকারক। দুই, কর্মকারক। তিন, করণ কারক। চার, অধিকরণ কারক। পাঁচ, অপাদান কারক। ছয়, নিমিত্ত কারক। তাই এই হলো কারক ছটা। এবার আমরা জানবো যে কাকে কর্তৃকারক বলে বা কাকে কর্মকারক। এই কারক কাকে বলে? কর্তৃকারক আমরা কাকে বলে? কর্তৃকারক যে পদ নিজে কাজ সম্পন্ন করে, ভালো করে খাতা লিখে নাও, যে পদ নিজে কাজ সম্পন্ন করে, অর্থাৎ যে পদ কাজ সম্পন্ন করে তাকে আমরা বলছি কর্তৃকারক। যেমন যদি আমি এখানে বলি কর্তৃকারকের, এখানে যদি বলি যে রহিম ভাত খায়, তাহলে দেখো এখানে খাওয়া কাজটি, এই যে খাওয়া কাজটি, এই খাওয়া কাজটি কে করছে? রহিম করছে। তাহলে আমি কি বলেছি কর্তৃকারক কাকে বলে? যে পদ ক্রিয়া সম্পন্ন করে বা কাজ করে, যে পদ ক্রিয়া সম্পন্ন করে। তাহলে রহিম এই যে পদ বিশেষ্য পদ, রহিম এই খাওয়া কাজটি সম্পন্ন করছে, তাহলে রহিম হলো কর্তৃকারক। এরপর আসি কর্মকারক। এরপর আসি কর্মকারক কাকে বলবে? যে কর্তা যাকে আশ্রয় করে, কর্তা যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করে তাকে আমরা বলবো কর্মকারক। তাহলে কর্মকারক কাকে বলবো? কর্তা যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করে তাকে আমরা বলছি কর্মকারক। যেমন যদি বলি যে ওই বাক্যটি নি, রহিম ভাত খায়, তাহলে দেখো এই রহিম ভাত খায়, এখানে খাওয়া কাজটি কে সম্পন্ন করছে? রহিম। রহিম এই খাওয়া কাজটি সম্পন্ন করছে কার মাধ্যমে? কাকে আশ্রয় করে? না, ভাতকে আশ্রয় করে রহিম খাওয়া কাজটি সম্পন্ন করছে। আমি বলেছি কি কর্মকারক কাকে বলে? যে কর্তা যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করে তাকে বলা হচ্ছে কর্মকারক। তাহলে এখানে ভাতকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করছে, তাই ভাতটি কর্মকারক। বুঝতে পারলে প্রত্যেকে? এরপর আসি করণ কারক।
করণকারক হলো কর্তা যার দ্বারা কাজটি সম্পন্ন করে, কর্তা যার দ্বারা কাজটি সম্পন্ন করে, অর্থাৎ যার দ্বারা কাজটি সম্পন্ন হয় সে হলো করণকারক। যেমন যে রহিম নিজ হাতে ভাত খায়, তাহলে এখানে দেখো রহিম নিজ হাতে ভাত খায়, তাহলে রহিম খাওয়া কাজটি সম্পন্ন করছে কার দ্বারা? এই যে রহিম খাওয়া কাজটি সম্পন্ন করছে কার দ্বারা? হাতের দ্বারা খাওয়া কাজটি সম্পন্ন করছে, তাহলে এটাই নিজ হাতে, এটা হলো করণকারক। কারণ কি? কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করে সে হলো করণ। এই জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমে কি বললাম? কর্তৃকারক যে কাজ সম্পন্ন করে, ঠিক আছে। কর্মকারক কি? যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন হয়, যাকে আশ্রয় করে, কর্তা যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করে। এখানে কর্তা কাকে আশ্রয় করে খাওয়া কাজটি শেষ করছে? না, ভাতকে আশ্রয় করে। কিন্তু আমি বললাম কি করণকারক কাকে বলে? কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করে। খাওয়া কাজটি কর্তা কার দ্বারা সম্পন্ন করছে? নিজ হাতে, নিজ হাতে দ্বারা এই খাওয়া কাজটি সম্পন্ন করছে, তাই নিজ হাতে হলো করণকারক। ঠিক আছে, প্রথমে বুঝতে পারছো? এরপরে আসছি অধিকরণ কারক। অধিকরণ কারক হলো ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। ক্রিয়ার আধার, ক্রিয়ার আধার। যেমন যদি বলি সে বিদ্যালয়ে যায়। আচ্ছা দেখো, সে বিদ্যালয়ে যায়, এখানে এই যে যায়, কোথায় যায়? বিদ্যালয়ে যায়। তাহলে এই ক্রিয়াপদের আধার হলো বিদ্যালয়ে, তাই বিদ্যালয় হলো অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক কাকে বলে? ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। এরপরে আসছি অপাদান কারক। যে পদ থেকে বিচ্যুত, স্খলিত, পতিত, উৎপন্ন, বিরত ইত্যাদি বোঝায়, তাকে বলা হচ্ছে, সেই পদটাকে বলছি আমরা অপাদান কারক। তাহলে আমি কি বললাম? বিচ্যুত, পতিত, স্খলিত, উৎপন্ন। যেমন যদি বলি অপাদান কারকে গাছ থেকে ফলটি পড়লো, তাহলে গাছ থেকে ফলটি পড়লো, তাহলে পড়া কাজটি কোথা থেকে সম্পন্ন হয়েছে? গাছ থেকে। আমি বলেছি কি যে পদ থেকে স্খলিত বা বিচ্যুত, পতিত, উৎপন্ন ইত্যাদি বোঝানো হয় তাকে আমরা বলছি অপাদান কারক। তাহলে এখানে অপাদান কারক কোনটা? গাছ। এই যে গাছ, ঠিক আছে, গাছ থেকে হলো অপাদান কারক। এরপরে বলছি নিমিত্ত কারক। যে পদের সঙ্গে, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যে পদের নিমিত্ত সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে যে পদের নিমিত্ত সম্পর্ক, তাকে আমরা বলছি নিমিত্ত কারক। ক্রিয়াপদের সঙ্গে নিমিত্ত সম্পর্ক। যেমন যদি বলি সে জন্মদিনে বইটি পেয়েছে। এখন দেখো, সে জন্মদিনে বইটি পেয়েছে, এই পাওয়া কাজটি, বইটি পাওয়া, এই কাজটি কিসের জন্য সম্পন্ন হয়েছে? না, জন্মদিনের কারণে। তাহলে জন্মদিনের কারণে তো বইটি পেয়েছে, তাই জন্মদিন হলো নিমিত্ত কারক। তাহলে আমরা মোট 6টা কারক জানতে পারলাম: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং নিমিত্ত কারক। এবং প্রতিটি কারক সম্পর্কে তার যে সংজ্ঞা, প্রতিটি কারকের, কর্তৃকারকের সংজ্ঞা, বিভিন্ন কারকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমরা জানলাম। এরপর আসি একটা অত্যন্ত কারকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কারক চিনব কিভাবে? এই যে কাকে আমরা কর্তৃকারক বলছি না, বুঝলাম, কিন্তু যখন আমরা একটা বাক্যের মধ্যে কোন একটি পদ
সেটা কোন কারক আমাদের নির্ণয় করতে হবে। তখন একেবারে সহজ পদ্ধতিতে আমরা কিভাবে সেই কারক নির্ণয় করব সেটা আমি একটু আলোচনা করছি। প্রথমে আসি কর্তৃকারক। এটা একটু ভালো করে প্রত্যেকেই বুঝে নাও, কারণ এখান থেকেই প্রশ্নটা, সমস্ত প্রশ্নগুলো যা হয় এর উপরে বেস করে, যেটা বলছি এর উপরে বেস করেই প্রশ্নগুলি হয়। এমসিকিউ বা এসিকিউ মাধ্যমিকে যে প্রশ্নগুলি আসে বা বিভিন্ন টেস্ট পেপার তোমরা দেখবে যা প্রশ্নগুলি হয় এর উপরে বেস করে। যেমন দেখো কর্তৃকারক, এখানে এইভাবে লিখবে ক্রিয়াপদ। এবার এখানে লিখবে কে বা কারা, এখানে প্রশ্ন চিহ্ন, এখানে প্রশ্ন চিহ্ন। এবার তাহলে কর্তৃকারকটি আমরা চিনব কিভাবে? না, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, প্রত্যেকে খাতা লিখে নাও, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো বা যে পদটি হবে সেটি হলো কর্তৃকারক। ঠিক আছে, এরপর আসছে কর্মকারক। ক্রিয়াপদ কি বা কাকে, কি বললাম না, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে পদটি পাবো বা যে উত্তরটি পাবো সেটা হলো কর্মকারক। তারপর আসছি করণকারক। ক্রিয়াপদ দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো দিয়ে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা দেখো ক্রিয়াপদকে সব প্রশ্ন হচ্ছে, কিন্তু অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। তাই ক্রিয়াপদকে প্রশ্ন করছি, দ্বারা, দিয়ে বা কর্তৃক প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হলো করণ কারক। এরপর অপাদান কারক। ক্রিয়াপদ, প্রশ্নটা কি হবে? হতে, থেকে, চেয়ে, হতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে আমরা যে পদ পাবো বা যে উত্তর পাবো সেটা অপাদান কারক। এবার আসছি অধিকরণ কারক। অধিকরণ কারক একই ব্যাপার, ক্রিয়াপদ প্রশ্ন করতে হবে কি? কোথায়, কখন, কবে। কোথায়, কখন, কবে দিয়ে প্রশ্ন করলে আমরা যে পদ পাবো বা যে উত্তর পাবো সেটা অধিকরণ কারক। এরপর আসছি নিমিত্ত কারক। ক্রিয়াপদ প্রশ্ন করতে হবে কি দিয়ে? জন্য বা নিমিত্ত। জন্য বা নিমিত্ত দিয়ে প্রশ্ন করলে আমরা যে পদটি পাবো, উত্তর যে পদটি পাবো সেটি হলো নিমিত্ত কারক। তাহলে আমরা কি জানলাম? কর্তৃকারক আমি কিভাবে চিনবো? না, ক্রিয়াপদ কে আমরা প্রশ্ন করব কে বা কারা দিয়ে, কর্মকারক কি বা কাকে দিয়ে, করণকারক দ্বারা, দিয়ে, কর্তৃক, অপাদান কারক হতে থেকে চেয়ে, অধিকরণ কারক কোথায়, কখন, কবে, নিমিত্ত কারক জন্য বা নিমিত্ত। এই 6টি অংশ যদি তুমি তোমার সুন্দরভাবে তুমি মনে রাখতে পারো তাহলে আশা করছি কারক নিয়ে তোমার কোনো, কারক নির্ণয় নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। এবার আমি একটি বাক্যের মধ্যে এই যে সমস্ত কারকগুলি বললাম সেই কারক দেখানোর চেষ্টা করব। আমি এটা একটুখানি করে দিচ্ছি, দেখো
এই যে একটা বাক্য আমি এখানে লিখছি যে বিমল তার জন্মদিনে বিদ্যালয়ে ক্যান্টিন থেকে নিজ হাতে বন্ধুদেরকে চকলেট দিল। দেখো, বিমল তার জন্মদিনে বিদ্যালয়ে ক্যান্টিন থেকে নিজ হাতে বন্ধুদেরকে চকলেট দিল। আমি এটা রেখেছি কেন বলতো, কারণ আমরা এই অংশটা আমার সবসময় তোমাদের মনে রাখতে হবে, সেই কারণে আমি এটা রেখে দিয়েছি। দেখো, বিমল তার জন্মদিনে বিদ্যালয়ে ক্যান্টিন থেকে নিজ হাতে বন্ধুদেরকে চকলেট দিল। এখানে ক্রিয়াপদ কোনটা? দিল। আমি কি বলেছি? কারকের সংজ্ঞাতে ক্রিয়াপদের সঙ্গে বাক্যে ব্যবহৃত বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে আমি বলছি কারক। তাহলে এখানে দেখো, আমি একটা প্রশ্ন করছি। প্রথমে কে বা কারা দিয়ে প্রশ্ন করছি ক্রিয়াপদে। দেখো, কে দিল, উত্তর পাচ্ছি কি? উত্তর পাচ্ছি কে দিল? দেখো, বিমল দিল। তাহলে বিমল কোন কারক হবে? এখানে দেখো, এখানে ছিল যেটা ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা খাতায় লিখেছো ওটা কি? কর্তৃকারক। তাহলে বিমল আমরা এখানে কর্তৃকারক। কর্তৃকারক। এবার দেখো, তারপরে কি দিল বা কাকে দিল। দেখো, কি বা কাকে দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করছি। কি দিল, কাকে দিল? কি দিল? চকলেট দিল। কাকে দিল? বন্ধুদেরকে দিল। তাহলে বন্ধুদেরকে এবং চকলেট, এটা এই দুটো কোন কারক হবে? কর্মকারক হবে। আমরা আগেই বলেছি কর্মকারক। কর্মকারক। এবার দেখো, এরপর আসছি দ্বারা দিয়ে। কিসের দ্বারা দিল? না, কিসের দ্বারা দিল? নিজ হাতে। দেখো কোথায়? নিজ হাতে। তাহলে নিজ হাতে কোন কারক হবে? কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে খাতা লেখা আছে দেখো, করণ কারক। তাহলে দেখো এখানে করণ কারক। তারপর দেখো, ক্রিয়াপদকে প্রশ্ন করছি হতে, থেকে বা চেয়ে। কোথা হতে দিল? চকলেটটা যে দিল কোথা হতে দিল? দেখো, ক্যান্টিন হতে বা ক্যান্টিন থেকে। এটা ক্যান্টিন থেকে, তাহলে কোন কারক হবে? অপাদান কারক। অপাদান। তারপরে কোথায়, কখন, কবে। কোথায় দিল? এই যে চকলেটটা দিল কোথায় দিল? দেখো, বিদ্যালয়ে। তাহলে বিদ্যালয়ে কোন কারক হবে? অধিকরণ। 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 এরপর আসছে কিসের জন্য দিল বা কিসের নিমিত্ত দিল। চকলেটটা যে দিল কিসের জন্য দিল বা কিসের নিমিত্ত দিল? না, জন্মদিনের জন্য দিল। জন্মদিন হলো নিমিত্ত কারক। তাহলে আজ আমরা এই কারকের সংজ্ঞা, তার শ্রেণীবিভাগ এবং কারক নির্ণয়ের সহজ পদ্ধতি সম্পর্কে জানলাম। আশা করছি তোমাদের যা আলোচনা করলাম তাতে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাবে। আমি যথাসময়ে তোমাদের সেই কনফিউশনের উত্তর দেব। আরেকটা কথা, তোমরা টেস্ট পেপার থেকে বা বিগত মাধ্যমিকের সমস্ত প্রশ্নপত্র এসেছে সেখান থেকে কারক সম্পর্কিত যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি তোমরা খাতায় সুন্দরভাবে লিখো। লেখার পরে সেটা তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে না পারো তাহলে কমেন্ট সেকশনে সেটা জানাবে, আমি সেটা উত্তর দেব। আর আমি এর পরের অংশে এই যে কারক নিয়ে আলোচনা করলাম, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে, এটা আমরা আলোচনা করলাম। আমি এর পরের ক্লাসে
এমন কিছু পদ আছে যে পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক নেই কিন্তু অন্য পদের সম্পর্ক আছে, যাকে আমরা অকারক বলি। আমি পরের ক্লাসে সেই অকারক সম্পর্কে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত। আমরা পরের ক্লাসে অকারক নিয়ে আমি হাজির হব। তোমরা তাহলে ততদিন পর্যন্ত যেটা আজ পড়ালাম সেটা তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। টাটা।